ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে আমি নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএস ইস্পাত। বিএনপি মহাসচিব ১/১১ প্রসঙ্গ তুলে বলেছেন, যখন চেহারাগুলো মনে পড়ে তখন প্রশ্ন আর সন্দেহের উদ্বেগ হয়। তিনি ভুল বোঝাবুঝি এড়াতে দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চেয়েছেন। আর নির্বাচন কমিশন বিলুপ্ত করে অতি অল্প সময়ে প্রধান উপদেষ্টাকে রোড ম্যাপের ঘোষণা করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। একই সঙ্গে ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব রুখতে প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতার বিপ্লবী সরকার আখ্যা দিয়েছেন তিনি, কিন্তু উপদেষ্টাদের অনেকের মধ্যে সেই বিপ্লবী মনোভাব দেখা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। অন্তর্বর্তী সরকারকে আসলে কিভাবে দেখছে বিএনপি, দেশে কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমনটা বলার পরও কেন সন্দেহের উদ্রেক হচ্ছে বিএনপির? বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী রোডম্যাপই বা কতটা জরুরি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। রাজকাহনে আপনাকে স্বাগত জানাই। প্রথমে আপনাকে অভিনন্দন, আপনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এই স্থায়ী কমিটির সদস্য ওর দীর্ঘ আপনার রাজনৈতিক জীবন, একটু দেরি হয়ে গেল কি? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি সকল দর্শক শ্রোতাদেরকে। দেশ এক অদ্ভুত সময় পার করছে, যে সময়টিতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি, এরকম পরিবেশ যে বাংলাদেশে এত দ্রুত আসবে এটি কেউ চিন্তা করেনি, রাজনৈতিক দলও না, আর পতিত সরকার তো নয়ই। আমরা কিতাবে পড়েছি যে দেশে দেশে বিপ্লব হয়েছে, আলজেরিয়াতে, কিউবাতে, ভিয়েতনামে, অনেক দেশে বিপ্লব হয়েছে, কিন্তু এবার বাংলাদেশের জনগণ অত্যন্ত ভাগ্যবান, চোখের সামনেই একটা বিপ্লব তারা ঘটে যেতে দেখলো নিজ দেশে। এটি এমনই বিপ্লব যেখানে অংশগ্রহণ করেছে তরুণ, ছাত্র, ছাত্রী, পিতা, মাতা, খেটে খাওয়া মানুষ, সত্যিকার অর্থেই সব পেশার সাধারণ মানুষের যে অংশগ্রহণ, এটি দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। 1971 সালে তরুণ ছিলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলাম, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। যশোর ক্যান্টনমেন্টে 30শে মার্চ তারিখে আমি প্রথম ইস্ট বেঙ্গলের একজন সৈনিক হিসাবে বিদ্রোহ করি। এই ক্যান্টনমেন্টে আমি একাই ছিলাম বিদ্রোহী। 8 ঘন্টা ব্যাপী একটি যুদ্ধ হয় ক্যান্টনমেন্টের মধ্যে, এবং এই যুদ্ধের পর আমাদের গোলাগুলি শেষ হয়ে গেলে, যেহেতু এটি অপরিকল্পিত বিদ্রোহ ছিল, গোলাগুলি শেষ হওয়ার পর আমরা ক্যান্টনমেন্ট থেকে ছোট ছোট গ্রুপে বেরিয়ে আসি। আমাদেরও হতাহত হয়, পাকিস্তানিদের হতাহতের সংখ্যা আরও বেশি। বের হওয়ার পর কাছেই একটা গ্রাম আছে খিতিবদিয়া, যশোর ক্যান্টনমেন্টের লং রেঞ্জের ফায়ারিং রেঞ্জের পাশেই। সেই গ্রামে প্রবেশ করে দেখি এক অদ্ভুত দৃশ্য, হাজার হাজার ছাত্র, যুবক, সবাই দা, খন্তা, কুড়াল, বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তারা আল্লাহু আকবার, জয় বাংলা স্লোগান দিচ্ছে, আমাদেরকে বুকে জড়িয়ে ধরছে, গাছ থেকে নারিকেল পেড়ে খাওয়ায়, গৃহবধূরা মুড়ি চিড়া নিয়ে এসেছে, আমাদের অভিনন্দন জানাচ্ছে, জড়িয়ে ধরছে। এবং তাদের কাছ থেকেই জানতে পারলাম যে দেশব্যাপী মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। 25শে মার্চে যে একটা ক্র্যাকডাউন করেছে পাক বাহিনী, এটা সম্পর্কে আমরা কিছুই জানতাম না, কারণ আমরা সীমান্ত অঞ্চলে ট্রেনিংয়ে শীতকালীন মহড়ায় ব্যস্ত ছিলাম। তো এই যে মুক্তিযুদ্ধের এই যে সাধারণ মানুষের যে প্রথম দিনেই আমি অনুভব করেছি, হাজার হাজার ছাত্র বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। আমি অবাক হলাম, এই কোন ধরনের তরুণ, এদেরকে তো কখনো দেখি নাই, দেশের জন্য যুদ্ধ করবে, জীবন উৎসর্গ করবে, এই যে উন্মাদনা, সেই যে 30শে মার্চ তারিখে দেখেছি, আবার সেটি দীর্ঘদিন পর, এত বছর পর দেখতে পেলাম আবার ঢাকার রাজপথে। মাঝখানে আমি আশাহত হয়েছিলাম, আমি ভেবেছি যে এই দেশের ছাত্র জনতার জাগরণ আর হবে না, এরা এখন মোবাইল আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু দেখলাম যে না, 71-এ যেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে আবাল বৃদ্ধ বনিতা অংশগ্রহণ করেছে, এখনও এতদিন পরে আবার ছাত্রদের নেতৃত্বে আবার একটি বিপ্লব সংগঠিত হতে দেখলাম। আমার জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা। দুবার দেশ স্বাধীন হয়েছে, দুটিতেই আমি অংশগ্রহণ করতে পেরেছি বলে ভাগ্যবান মনে করি। অনেক ধন্যবাদ। এবং এর পরে যে পরিস্থিতি আসলে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে, আমি যেটা শুরুতেই বলেছি যে আওয়ামী লীগের অস্তিত্ব আমরা আপাতত খুঁজে পাচ্ছি না কোথাও, এবং বিএনপিকে আমরা সবচেয়ে বড় দল দেশের এখন আপাতত আমরা দেখতে পাচ্ছি, এবং নির্বাচন হলে বিএনপি জয়ী হবে এখানে একটা মহল থেকে, সেটা নিশ্চিত মনে করা হচ্ছে, কারণ আর কে আসবে সেটা নিয়ে একটা প্রশ্ন।
এইরকম সময়ে যখন 5 তারিখে শেখ হাসিনার পতন হলো সরকারের, তখন থেকেই আমরা জানি যে যে কোনো সময় আসলে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি চেয়ারম্যান আসবেন দেশে। এবং যেহেতু দীর্ঘদিন তিনি বাইরে আছেন, দেশের বাইরে আছেন নানা ধরনের মামলা নিয়ে, এখনো পর্যন্ত তার আশাটা আমরা দেখলাম না। কবে নাগাদ তিনি আসতে পারবেন? বিএনপি যে একটি রাজনৈতিক দল, গত 16 বছর ধরে আমরা সংগ্রাম করে যাচ্ছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যে। আওয়ামী লীগ এই সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। অর্থনীতি হোক, সমাজদেহে যত রকমের যতগুলো ইনস্টিটিউশন আছে, বিচার বিভাগ আছে, নির্বাচন কমিশন আছে, বিভিন্ন বাহিনী সমূহ আছে, সব কিছুতেই ধস নামিয়ে দিয়েছে তারা। এবং অর্থনীতি যে প্রত্যেকটি সূচক এত নিম্নগামী, যেভাবে তারা ব্যাংকসমূহ লুট করেছে। আজকে দেখলাম এস আলম নামক এক ব্যক্তি, তিনি যেভাবে এতগুলো ব্যাংকে লুট করেছেন, বিশ্বের ইতিহাসে নাকি এদের কোনো মানে উদাহরণ আর নাই। তো সব দিক দিয়ে তারা দেশকে দেউলিয়া করে দিয়েছে। এবং এরা একটি তস্কর বাহিনী, লুটেরা বাহিনী। তারা নামে রাজনীতিবিদ, এরা কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভও না, তাদেরকে কেউ ভোটও দেয়নি। ভোটের আগের রাত্রে তারা পুলিশ দিয়ে ব্যালট বাক্স স্টাফ করে তারা নির্বাচিত হয়ে এসেছে। প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। যেমন 1918 সালের নির্বাচনে আমি আমার এলাকা ভোলা 3 থেকে লালমোহন এবং তজুমুদ্দিন দুটি থানার আমি গণপ্রতিনিধি, 6 বার এখান থেকে জনগণ আমাকে নির্বাচিত করেছে। কিন্তু 2018-তে আমি যেদিন আমার নির্বাচনী এলাকায় গেলাম লালমোহনে, সেদিন সন্ধ্যার সময় পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রেখেছে এবং আর আমি বের হতে পারিনি, নির্বাচনের দিনও বের হতে পারিনি। এবং নির্বাচনের দিন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটা মামলাও দিয়ে দিয়েছে। এইভাবে তারা অন্যান্য জায়গায় বিএনপি প্রার্থী যারা ছিল তাদেরকে কাউকে গুলি করেছে, কাউকে মারপিট করেছে, কাউকে তাড়িয়ে দিয়েছে। একটা অত্যাচার নির্যাতনের সীমাহীন অভিজ্ঞতা ভোগ করেছে বিএনপি প্রার্থীরা। একইভাবে বিএনপি দলটির উপরে যে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগের সরকার 16 বছর ধরে, বিশ্বের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের উপরে এই ধরনের নির্যাতনের কথা আমাদের জানা নেই। তো এই পরিবেশে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নির্বাচনের আগে যে গাইবি মামলা বলে একটা জিনিস আমরা জানতাম না, 600-700 আসামি, নির্বাচনের 1 সপ্তাহ আগে 600 লোককে 700 লোককে আসামি করে দিবে। আমরা যারা প্রার্থী হই নির্বাচনে, আমাদের প্রার্থীদের, আমাদের কর্মীদেরকে এই মামলার থেকে মুক্ত করতে করতে আমাদের অনেক টাইম চলা যায়। আমার এলাকায় 600 জনকে গাইবি মামলা আসামি দেওয়া হয়েছিল। আমি 3-4 দিন চেষ্টা করে 200 জনকে বের করতে পেরেছি হাইকোর্ট থেকে, বাকি 400 জন এইভাবেই রয়ে গেছে। মানে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলি আছে, সেই মামলাগুলি কি তার দেশে আসার ক্ষেত্রে এখন কিনা? বেগম জিয়ার বিরুদ্ধেও মামলা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন মামলার কারণেই তিনি আসতে পারছেন না, বাট আইনগত আমাদের যে প্রক্রিয়া আছে, ফোরাম আছে, লিগ্যাল ফোরাম, তারা অ্যাডভাইস করছে এবং আশা করি শীঘ্রই তিনি আসতে পারবেন নিশ্চয়ই। এবং যে পরিস্থিতিটা আমরা এখন দেখতে পাচ্ছি, যে তত্ত্বাবধায়ক সরকারের, আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে বলছি এখন, তার 20 দিনের মতো সময়সীমা পার হয়েছে। একদম বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে, ঝানু রাজনীতিবিদ হিসাবে এই 20 দিন আপনি কি মূল্যায়ন করবেন? মানে সরকার আসার কি আপনার কাছে সিগনিফিকেন্ট বা উল্লেখিত কাজটা মনে হয়েছে যে আসার সাথে সাথে এই কাজটা খুবই চমৎকার ছিল? প্রথমেই আমি এই সরকার যেভাবে গঠন করেছেন তার মধ্যে যে প্রফেসর ইউনূসকে যে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে, এটি একটি চমৎকার পদক্ষেপ। বাংলাদেশে এই মুহূর্তে এই পদে তার চেয়ে যোগ্য কোনো ব্যক্তি নেই। তিনি দেশের গৌরব এবং বাইরের পৃথিবীর কাছে তিনি বাংলাদেশের ফেস। নোবেল লরিয়েট ছাড়াও তার যে সামাজিক ব্যবসা, বিভিন্ন যে অর্থনৈতিক প্রকল্প তিনি চারিদিকে ছড়িয়ে দিতে চান, এটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক উন্নত রাষ্ট্রসমূহ তাকে ডাকে। বিগত অলিম্পিক গেমসেও ফ্রান্সের সরকার, অন্যান্য অনেক সরকার এই সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং এই মডেল, তার সোশ্যাল বিজনেসের মডেল তাদের দেশে ইমপ্লিমেন্ট করতে চায়। তো এটাই একটা প্রথম চমৎকার। এবং তারা এখন পর্যন্ত মানে চমক তারা কিছু দেয়নি। এবং তাদের যে গঠনটা, এরা দেশের কৃতি সন্তান সবাই, কিন্তু এটিকে তো আমরা একটা বিপ্লবী সরকার মনে করি, যদিও এটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এবং একটা বিপ্লবের ফলে এই সরকার অধিষ্ঠিত হয়েছে। তো এখানে যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের অংশগ্রহণ খুবই কম। 2 জন মাত্র ছাত্র আছে, প্রফেসর আসিফ নজরুল আছেন
আদিলুর রহমান আছেন, এই চারজনই বিপ্লবে অংশগ্রহণ করেছেন। বাকিরা আর্মস চেয়ার ক্রিটিক্স এবং তারা কেউ আমলা, কেউ অর্থনীতিবিদ, কেউ এনজিও চালায়। বিপ্লবে তাদের অংশগ্রহণ সম্পর্কে আমরা জানি না। যদি আমি কালকেই একটা সভায় বলেছিলাম যে এই উপদেষ্টা পরিষদকে বিপ্লবকে ধারণ করতে হবে, এই বিপ্লবের লক্ষ্যসমূহ অর্জন করতে হবে এবং তাদের পার্টিসিপেশন থাকলে আরও তারা কমিটেড থাকতো এটার প্রতি। তার মানে আপনি বলছেন যে এই সরকারে আরো বেশি বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা থাকলে সেখানে ভালো হতো। আপনারা একটা জায়গা থেকে সেখানে বলছেন যে শুরুর দিন থেকেই যে সরকারকে আপনারা একটা যৌক্তিক সময় দিতে চান এই সরকারকে, কিন্তু এক যৌক্তিক সময়ের পরে দ্রুততম সময়ে আপনারা নির্বাচন চেয়েছেন। আপনারাই সবচেয়ে প্রথম সেই আওয়াজটা তুলেছেন এবং প্রথম কখনো সেটা 3 মাস বলা হয়েছে, কখনো 6 মাস বলা হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা আসলে জানি না যে এই সরকার কতদিন থাকবে, কারণ সেই রূপরেখা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আসেনি তার প্রথম ভাষণের জাতির উদ্দেশ্যে। আপনাদের কি মনে হয়, মানে আপনারা কতদিন সময় দিতে চান আসলে? আমরা কেউ ধারণা করতে পারেন যে আমরা বোধহয় নির্বাচনে অস্থির হয়ে গিয়েছি বিএনপি, মোটেই তা নয়। আমরা এই সরকারকে সময় দিতে চাই এবং আমাদের নেতৃবৃন্দ সবাই আপনি লক্ষ্য করবেন বলছেন যে একটা যৌক্তিক সময়ের পরে নির্বাচন। আমরা প্রফেসর ইউনূসের এই সরকারকে সময় দিতে চাই। এখন পর্যন্ত এই যে 20 দিনে যে কাজটি দ্রুত তাদের করা উচিত ছিল সেটি তারা এখন পর্যন্ত যে কোনো কারণেই হোক করতে পারেনি। সেটি হলো যে শেখ হাসিনার যারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড টুলস মেশিন যা কিছুই ছিল তারা সবাই আগের মতো আছে। যারা গুম করেছে, হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, অর্থ লোপাট করেছে এবং বিশেষ করে যারা এই যে পুলিশ বাহিনী এহেন অত্যাচার নাই যেটা তারা করেনি, যার ফলে ক্যান্টনমেন্টে গিয়ে যে 622 জন যে 622 জন ব্যক্তিকে আশ্রয় দিয়েছে এই সেনানিবাসে, এরা সবাই ক্রিমিনাল, এরা সবাই অপরাধী, ভয় পেয়ে সেখানে পালিয়েছে। এর মধ্যে 487 জন হয়েছে পুলিশ কমিশন। তো 487 জন পুলিশ অফিসার যারা গিয়েছে এরা প্রত্যেকেই খুনি। দীর্ঘদিন যাবৎ 16 বছর যাবৎ অত্যাচার স্টিমরোলার চালিয়েছে, গুম করেছে, খুন করেছে। ভীত হয়েই তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। এত বড় একটা গোষ্ঠীকে যে সেনানিবাসে আশ্রয় দেওয়া হলো এটা দেখে আমরা আশ্চর্য হয়েছি। বিচার বিভাগের 5 জন বিচারক, এরা তো বিচারক না, এরা আওয়ামী লীগের, তারা একটা কালো কোট পরে বিচারক সেজে সাজানো বিচার, ওই শেখ হাসিনার প্রেসক্রিপশন অনুসারে জাজমেন্ট ডেলিভার করে। এরা প্রকৃতপক্ষে বিচারক হওয়ার যোগ্যতাও নেই, বিচারকও না, তারা মোটেই নিরপেক্ষ নয়। এই ধরনের বিভিন্ন সন্ত্রাসী খুনিদেরকে আশ্রয় দিয়েছে 622 জন। এটা একটা অন্যায় কাজ করেছে সেনাবাহিনী, এটা তাদের কাছ থেকে আমরা আশা করিনি। যার ফলে আমাদের একটা ধারণা যে সব কিছুই তো আগের মতো আছে, সেই পুলিশ বাহিনী, সেই সেনাবাহিনী, সেই যারা গুম খুন করেছে, সেনাবাহিনী যে অংশটা ডিজিএফআইতে ছিল, যারা এইভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, কাউকে একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে, বাট অধিকাংশ এই বহাল তবিয়তে আছে। 1 নম্বরকে সরিয়ে দিয়েছে পুলিশের, ধরেন আইজিকে সরিয়ে দিয়েছে, 2, 3, 4, 5 সবাই তো আছে। তো এই ধরনের আমরা কোনো চেঞ্জ দেখছি না এবং যা পলিটিক্যাল লিডাররা পালিয়ে গিয়েছে, বদলের খবর আমরা পাচ্ছি এবং অনেক মামলার খবর আমরা পাচ্ছি। সেখানে কি কিছু আপনাদের আশ্বস্ত হওয়ার জায়গা হয়নি? না, মামলা তারা এমন কোনো মামলা নেয়নি। মামলা জমা দেওয়া হয়েছে, এগুলো তারা এখনো আমলে নেয়নি। যেমন আমার নির্বাচনী এলাকায় ভোলার লালমোহন তজুমুদ্দিন সবচাইতে বেশি সন্ত্রাস কবলিত ভোলার মধ্যে, আমার জেলার মধ্যে এটা। এখানে একজন বড় মাপের সন্ত্রাসীকে শেখ হাসিনা পাঠিয়েছিলেন নির্বাচন করার জন্য, আমাকে পুলিশ দিয়ে ঘরে আটকে রেখে তাদেরকে এমপি বানানো হয়েছে। তো এরা যে অত্যাচার নির্যাতন করেছে সীমাহীন, খুন থেকে খুন, নারী ধর্ষণ এবং অর্থ লোপাট, নানাবিধ অপরাধ তারা করেছে। যেমন আমার একটা নির্বাচনে ধরেন আমাদের প্রায় 1000 মতো এজেন্ট দিতে হয় একটা জাতীয় সংসদ নির্বাচনে। তো আমার যে 1000 জন এজেন্ট থাকে এর মধ্যে কয়েক শতকে বাড়িতে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে এসেছে। তো আমরা সেসব মামলা দিয়েছি, এসব মামলা পুলিশ এখনও গ্রহণ করে না। সারা বাংলাদেশে একই চিত্র। এখনও যে বাংলাদেশ যে একটা পুলিশি রাষ্ট্র, এখনও সেই পুলিশি রাষ্ট্রই আছে, শুধুমাত্র উপর কাঠামোতে কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। তার মানে যে পরিবর্তনটা আপনারা চেয়েছিলেন তা এখন মানে যদিও অল্প সময় নিশ্চয়ই পরে হবে, কিন্তু এর মধ্যেই আসলে আজকে মহাসচিব একটা বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই সেটা আপনি জানেন। তিনি 1/11 প্রসঙ্গ তুলেছেন দ্রুততম নির্বাচনের ক্ষেত্রে। তিনি বলছেন যে ওই চেহারাগুলি আমরা ভুলিনি এবং যে কারণে একই সাথে সংশয় এবং প্রশ্নের উদ্রেক হয়, সন্দেহ এবং প্রশ্নের উদ্রেক হয়। ওই চেহারা মানে কি, মানে কাদের চেহারার কথা না ভোলার কথা বলেছেন? তিনি বলেছেন যে মেইনলি
সেনাবাহিনী প্রধান তখন যে মইনু আহমেদ, তার খুব ইচ্ছা ছিল যে তিনি রাষ্ট্রপ্রধান হবেন এবং সেনাবাহিনীর সহায়তায়, সেনাবাহিনীর ব্যাকিংয়েই তখনকার তত্ত্বাবধায়ক 111-এর সরকার ছিল এবং শেখ হাসিনা বলেছিলেন যে 111-এর তত্ত্বাবধায়ক সরকার তার আন্দোলনের ফসল এবং এখানে কলকাঠি নেড়েছেন ভারত থেকে তাদের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি এবং যেই সরকারকে বিএনপিকে নানাভাবে হেনস্থা করে আটকে রেখে বিশেষ করে সামরিক বাহিনীর কিছু কিছু কর্মকর্তা অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছে বিএনপি নেতাকর্মীদের উপরে। আমাদের নেতা তারেক রহমানকেও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তো এই যে আতঙ্ক, এই যে সেনা শাসন আবার চেপে বসে কিনা, এই আতঙ্কটা 111 থেকে এখন পর্যন্ত বিএনপি সকল নেতাকর্মীকে তাড়িয়ে বেড়াচ্ছে, সেটির প্রতি তিনি ইঙ্গিত করেছেন। আমরা তো গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং রাজনীতিবিদদের দোষ আছে, অনেক দোষ আছে, তাদের মধ্যে করাপশন আছে, কিন্তু রাজনীতি ছাড়া এর চেয়ে উত্তম ব্যবস্থা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এই রাষ্ট্র শাসনের জন্যে। সেই জন্যেই বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। এই 16 বছরের যে লড়াইতে আমরা যে রেসপন্স পেয়েছি সাধারণ মানুষের কাছ থেকে অতুলনীয়। তারা সবাই গণতন্ত্র চায়। বিএনপি যে বিভিন্ন ডিভিশনে যে বিভাগীয় সমাবেশে অসংখ্য মানুষ এসেছে, কেউ নদী সাঁতরে এসেছে, কলাভেলায় এসেছে, পথে পথে আওয়ামী লীগ ক্যাডাররা বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে, এসব অতিক্রম করে আমাদের সভাস্থলের লোকজন এসেছে কেন? তারা গণতন্ত্র চায়, তারা এই ভয়ের আবহ থেকে মুক্তি চায়। এই যে বাক স্বাধীনতা, বাঙালি আমরা যত সব কিছুই সহ্য করতে রাজি, যে কথা বলা যাবে না, এই বাক স্বাধীনতার জন্যে, গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াই যদি ব্যাহত হয় কিনা এ ব্যাপারেই মহাসচিব বলেছেন যে আমাদের 111-এর স্মৃতিতে রয়েছে যে পরোক্ষ সেনা শাসন চাপিয়ে দেওয়া যেতে পারে এবং সেখানে প্রতিবেশী রাষ্ট্রের মদদেই একটা সরকার বসেছিল, যা প্রমাণ হয়েছে। এবং এটা যে শেখ হাসিনার সরকার যে একটা ভারতপন্থী সরকার, বোঝাই যাচ্ছে যে তিনি নিজে এবং তার চেলা চামুন্ডা মন্ত্রী এমপি সবাই অভয়ারণ্য হলো ভারত, যে যেভাবে পারে সীমান্ত ক্রস করে ভারতে গেলেই মনে করে এটাই বোধহয় আমার দেশ। কিন্তু সেটা তো সেনা সমর্থিত সরকার ছিল এবং এটি তো একেবারেই বেসামরিক সরকার যাকে বলে, এটার পেছনে আসলে সেনাদের সমর্থন, মানে তারা সহায়তা করছে, কিন্তু আমরা সমর্থিত সরকার তো তাদের বলতে পারি না। সেই যে সরকারের ধরন, এই সরকারের ধরন দুটো তো আপাত দৃষ্টিতে আলাদা ধরন। তারপরেও কেন শঙ্কা মনে হচ্ছে, মানে তাদের চেহারা এখানে দেখার কি কোনো সুযোগ আসলে 20 দিনে তৈরি হয়েছে কিনা? না, খুব বেশি পরিবর্তন নাই। 111-ও যারা এই যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারাও বর্তমান সরকারের মতো কেউ আমলা, কেউ ব্যবসায়ী, কেউ ইকোনমিস্ট, নানান ধরনের, এই দুটো একই ধরনের সরকার। তাদের প্রথমত মেয়াদ ছিল 3 মাস, যেটাকে পরে 2 বছর করা হয়েছে। এই সরকারের কোনো মেয়াদ নাই, কিন্তু ওই সরকারটা তো আমরাই একটা সংবিধান অনুযায়ী গঠিত হয়েছিল, যে 111-এর যে সরকার প্রেক্ষিতে গঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, এটি কোনো সংবিধানে নাই, এটার কোনো মেয়াদকালও নাই। তবে আমরা কারো মনে হতে পারে যে বিএনপি জনপ্রিয় দল, বড় দল, নির্বাচন দিলে তাদেরই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। তবে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয় নাই, আমরা অস্থির হয়ে যায়নি। কিছু সংস্কার এই সরকার করুক আমরা চাই, বিশেষ করে যে অর্থ তারা বিদেশে লোপাট করে বাইরে পাঠিয়ে দিয়েছে, সেটা যদি ফেরত আনতে পারেন। প্রফেসর ইউনূস বিশ্বব্যাপী নন্দিত ব্যক্তি, তার কানেকশন আছে, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্ক তার আছে এবং অন্যান্য জায়গায় যেখানে সুইস ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতারা যে টাকা পাচার করেছে। একজন ভূমিমন্ত্রী 300 বাড়ি তার লন্ডনে, ক্যান ইউ ইম্যাজিন? এক ব্যক্তির যদি 300 বাড়ি থাকে, এদের কত, আপনি কয় বাড়িতে, এরা কি 300 দিন 300 বাড়িতে ঘুমায়? বছরে এক বাড়িতে এক রাত ঘুমায়? তো সুতরাং এই দিক এসব তাদের দেখা উচিত। আরেকটা জিনিস এই সরকারের মনে রাখতে হবে যে গণতন্ত্রের জন্য যে লড়াই বাংলাদেশে মানুষ করেছে, তার চূড়ান্ত পদক্ষেপে চূড়ান্ত স্তরে এসে ছাত্ররা যোগ দিয়েছে। তারা গণতন্ত্রের জন্য চায়। তো গণতন্ত্র যদি চাই আমরা, তাহলে তো নির্বাচনও চাইতে হবে। নির্বাচন ছাড়া তো আর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সেই কারণেই তো আমরা বলেছি যে আমরা তাদেরকে সময় দিতে চাই, লেট হিম টেক হিজ টাইম। তবে এটা যৌক্তিক সময় চাই। এটা যে 5 বছর, 3 বছর, 2 বছর কাটানো, এটা আমার মনে হয় যুক্তিযুক্ত না। সংস্কার করতে থাকুন, আমরাও দেখতে থাকি সরকার কিভাবে চলছে
এবং আমরা এই সরকারকে সমর্থন দিতে রাজি। বিএনপি আউট অ্যান্ড আউট আমরা তাদেরকে সমর্থন দেব। প্রফেসর ইউনূসের সরকারের যা কিছু সহযোগিতা লাগে আমরা দেখব। ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন 2-3টি প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে, চেষ্টা হয়েছে আর কি। চেষ্টা হয়েছে প্রথমে বিচারপতিরা, তারপরে আনসার বিদ্রোহ, আরও কি গোপালগঞ্জেরও কিছু কিছু লোক অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনী গাড়ি পুড়িয়েছে। তারা এই দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তো এই ধরনের প্রতি বিপ্লব ঠেকাবার জন্যে এই সরকার কতটুকু সক্ষম সেটাও আমরা দেখার জন্য অপেক্ষা করে আছি। ছাত্রদেরকে একটা জিনিস বলতে চাই, এই যে ছাত্রদেরকে ব্যবহার করে যে আনসার বিদ্রোহ দমন করা হলো, এটি ঠিক সুখকর অভিজ্ঞতা নয় আমাদের জন্য। দেশে বিডিআর আছে, পুলিশ যদিও ইনএফেক্টিভ, সেনাবাহিনী আছে, তাদের দায়িত্ব এই ধরনের প্রতি বিপ্লব থেকে সরকারকে রক্ষা করা। ছাত্রদেরকে বারবার এইভাবে রাস্তায় নামানো সঠিক হচ্ছে না। কিন্তু তারা থাকছে রাস্তায় এবং সকল কিছু তারাই এখনো পর্যন্ত তারা তত্ত্বাবধানে আছে এবং একটা আলোচনার জায়গাও তৈরি হয়েছে যে ছাত্ররাই হয়তো একটা দল তৈরি করবে। এই যে একটা শঙ্কার উদ্রেক তৈরি হয়েছে বিএনপির মধ্যে, নতুন একটা দল তৈরি হবে বা ছাত্ররা দল গঠন করবে, তারা প্রতিদ্বন্দ্বী হয়ে গড়ে উঠবে, এই শঙ্কাটা আসলে বিএনপির মধ্যে কাজ করে কিনা? আমি হাফিজুদ্দিন আহমেদ, আমি বিরতির পর এই প্রশ্নগুলি নিয়ে আপনার কাছে ফিরছি বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে আজকে বিশেষ অতিথি আছেন হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা তার কাছে আবারও যেতে চাই। আমরা আলোচনাতে ছিলাম এবং বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ছাত্ররা রাজনৈতিক দল করবে কিনা, সেটা একটা আলোচনার জায়গা তৈরি হয়ে গেছিল। এখনও পর্যন্ত তারা এমন বলেন নাই যে তারা করবেনই না, তারা বলেছেন যদি প্রয়োজন হয় তখন সেটা দেখা যাবে। এখন আপাতত তারা যদি একটা রাজনৈতিক দল গঠন করে, সেটা কি ওই যে 11 সময়েও আমরা রাজনৈতিক দল গঠন হতে দেখেছি অনেক এবং অনেক জটিল পরিস্থিতি, সেই দিকে কি একটা সংশয়ের জায়গার মধ্যে বিএনপি থাকে কিনা? আমরা এটাকে মোটেই সংশয় মনে করি না, এবং ছাত্ররা যদি রাজনৈতিক দল করে দে আর মোস্ট ওয়েলকাম। এবং তারা যেহেতু এত বড় একটা বিপ্লব সংগঠিত করতে পেরেছে এবং জনগণের মধ্যে জনগণেরও আস্থা তাদের উপরে কতটুকু আছে সেটি এক নির্বাচনেই যাচাই করা যাবে। এবং তারা এই আন্দোলন তো তাদেরও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। আমরা যে সংগ্রাম 16 বছর ধরে করে এসেছি, তারা হয়তো 1 মাস করেছে, বাট লক্ষ্য আমাদের একই, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া এবং অর্থনৈতিক উন্নয়ন, এই যে লুটতরাজের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা। সেই জন্য তারা যদি নির্বাচন করতে চায়, বিএনপি তাতে মোটেও শঙ্কিত নয়। বিএনপি তাদেরকে স্বাগতম জানাই এবং চয়েসটা জনগণের কাছে। জনগণ যাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য মনে করবে তাদেরকে তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রায় দিবে। যাকেই সুষ্ঠু নির্বাচন হলে যাদেরকে জনগণ বেছে নেবে আমরা মাথা পেতে মেনে নেব এবং মোর দি মেরিয়ার, কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে কি এটা মনে হয় যে আমাদের দেশে আসলে একদম ফেয়ার ইলেকশন বলতে যা খুব কমই আমরা তা পেয়েছি? ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, যিনি প্রথম ভাষণে বলেছেন যে ছাত্রদের মাধ্যমে আমরা নিয়োগ পেয়েছি, তারা যতদিন চাইবে বা দেশের জনগণ যতদিন চাইবে তারা থাকবে, এটাকে বড় করবে না। ছাত্ররা যাকে নিয়োগ দিয়েছেন তার তত্ত্বাবধানে যদি ছাত্ররা দল করেন, তারা কি একটু সুবিধা পাওয়ার জায়গায় থাকবে বলে আপনার মনে হয় কিনা? ডক্টর ইউনূস তো অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে অত্যন্ত বিনয়ের সাথে আমি কথাটি বলতে চাই যে তিনি যে এই উক্তিটি করেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, এটা মোটেও সঠিক নয়। দেশের ছাত্র জনতা, দেশের সাধারণ মানুষ, সব পেশার মানুষ, সব বয়সের মানুষ, এই জাতি তাকে নিয়োগ দিয়েছে। কিন্তু ছাত্রদের নমিনেশন তিনি ছিলেন, মানে ছাত্ররাই তাকে হতে পারে। যেমন এখানে তো ছাত্ররা ছাড়া অনেকেই আন্দোলনে জীবন দিয়েছে। যেমন আমার থানায়, লালমোহন থানায় 11 জন শহীদ হয়েছে পুলিশের গুলিতে। এরা কেউ ছাত্র না, কেউ শ্রমিক, কেউ রাজনৈতিক কর্মী, কেউ ব্যবসায়ী না। তো এই সংগ্রাম তো শুধু ছাত্রদের সংগ্রাম না। ছাত্ররা যেহেতু সংখ্যায় বেশি এবং তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। ছাত্রদের পার্টিসিপেশন ছাড়া এত সহজে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে সরানো যেত না। কিন্তু তাকে এটা নিয়োগও ঠিক বলা যায় না। আমরা তো মনে করি এটি একটি বিপ্লবী সরকার। বিপ্লবী সরকারকে তো কেউ নিয়োগ দেয় না, জনগণ বিপ্লবের মাধ্যমে তাদেরকে অধিষ্ঠিত করেছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেভাবে তিনি সারা দেশেরই প্রতিনিধি, সেটি বললেই আমরা আরও আশ্বস্ত হতাম। এবং তিনি হয়তো এইভাবে বলেছেন, তিনি তো রাজনীতি কোনোদিন করেননি, তিনি পেশায় শিক্ষক, একজন সহজ সরল ভালো মানুষ, সেই হিসাবে তিনি বলেছেন।
আবার বলেছেন যে জনগণ তাদেরকে কবে বিদায় করে বিদায় দেবে। করবে, জনগণ কিভাবে বিদায় করবে? দেশে কি কোনো রেফারেন্ডাম হবে নাকি? এগুলো তো নির্বাচনের মাধ্যমেই হবে, এবং তাকে তো কেউ বিদায় দিতে চায় না। তিনি যদি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারেন, জনগণ তাকে মাথায় করে রাখবে। আরেকটি কথা হলো যে সুষ্ঠু নির্বাচন হয় না বলে যেটি বলেছেন আপনি, সেটিও সঠিক নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটি নির্বাচন হয়েছে সবগুলোই এগুলো গ্রহণযোগ্য মোটামুটি হয়েছে, সুষ্ঠু ছিল। প্রত্যেকটাতেই ইনকামবেন্ট গভর্নমেন্ট পরিবর্তিত হয়ে গিয়েছে। আর দলীয় সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই আগের সরকারই ক্ষমতায় এসেছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোরলেস ফেয়ার ইলেকশনই হয়েছে। কিছু কিছু কারচুপি হতে পারে, মোরলেস ফেয়ার ছিল। সেইভাবে আমরা আশা করি যে এই সরকারও একটি ফেয়ার নির্বাচন দিবে। একদম। এবং আপনি যে কথাটা বলছিলেন, আমি যে আপনারা দ্রুত সময়ে বোধহয় ক্ষমতায় যেতে চান বলে দ্রুত নির্বাচন চান, এই কথা প্রচলিত আছে, আপনি যে কথাটা বলছিলেন। কিন্তু এর মধ্যে এই কথাটা আরও বেশি চাঙ্গা হয়েছে যে আমাদের আমির যখন আপনারা বলেছে যে আপনারা দ্রুততম সময়ে কেন যেতে চান, এবং তিনি একটা জায়গায় আপনাদের দখলদার হিসেবেও বলেছেন, এবং এই বন্যার সময়ে আপনারা নির্বাচন চাচ্ছেন, রোডম্যাপ চাচ্ছেন, এটা নিয়ে তিনি সমালোচনাও করেছে। কিন্তু সবসময় যখন বিএনপির নাম আসে তখন জামাত ইসলামের নাম আসে এই দেশে। কখনো দুটো দলকে আলাদা করে এখানে বিএনপি জামাত কোনোদিন আলাদা করে বিএনপি বলা হয়েছে খুব কম সময়। কাজে সেই বিএনপি এখন একরকম সুরে কথা বলছে, জামাত ইসলাম এখন অন্যরকম সুরে কথা বলছে। কোনো টানাপোড়েন কি তৈরি হয়েছে আপনাদের? না না, এখনও তো আমরা জোটবদ্ধ জামাত ইসলামের সাথে। তারা দীর্ঘদিনের জোট সঙ্গী। অবশ্য তারা একসময় শেখ হাসিনারও জোট সঙ্গী ছিল। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে বিএনপি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, তখন আওয়ামী লীগ এবং জামাত ইসলামী একসাথে আন্দোলন করেছে। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার বিএনপি জামাত একসাথে আন্দোলন করেছে। তো তাদের রাজনৈতিক দল আলাদা একটা রাজনৈতিক দল, তাদের স্বাধীনতা আছে, তারা মিত্র খুঁজে নেবার, বাছাই করার, তাদের লক্ষ্য আলাদা, বিএনপির লক্ষ্য আলাদা। তবে আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি এই কথাটা তো কেউ বলে নেই। আমরা একটা যৌক্তিক সময় নির্বাচন চাচ্ছি। সংস্কার করতে কত সময় লাগবে সেজন্য আমরা একটা রোড ম্যাপ চেয়েছি। যেহেতু প্রফেসর ইউনূস এবং এই সরকার দেশের দায়িত্ব নিয়েছেন, এবং এর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস, এই রাজনৈতিক দলসমূহকে, যেহেতু তিনি কে থাকবেন, কে যাবেন, কবে বিদায় নেবেন, কবে থাকবেন, এগুলো তো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে স্থির করে কারা ক্ষমতায় যাবে, কারা ক্ষমতায় থাকবে না, কারা বিরোধী দলে থাকবে। সুতরাং এই ক্ষেত্রে দ্রুত নির্বাচনের জন্য বিএনপি কোনো অস্থির হয়নি। আমরা এত বিশাল একটি দল, এবং আমরা মনে করি এখনও জনপ্রিয়তম রাজনৈতিক দল। তারা কিছু কিছু সরকার যেগুলো একেবারেই প্রয়োজন, যেমন নির্বাচন কমিশন পরিবর্তন করা দরকার, বিচার বিভাগে নিরপেক্ষ ব্যক্তিদেরকে আনা দরকার, এবং যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে এগুলো তো আমার মনে হয় 3 মাস। ব্যক্তির পরিবর্তন করলেই অনেকটা। এক জায়গায় একটা চোর বসে আছে, সেখানে যদি একজন সাধুকে বা একজন সৎ ব্যক্তিকে বসান, রিফর্ম ইজ ডান। এরপরে আর এটাকে আর বোঝাতে হবে না কি করতে হবে। সময় লাগবে না, আমি মনে করি যে 3 মাসই যথেষ্ট। তারপর যদি সময় নেন তো নিতে পারেন, বাট সেই সময়তে একটা আইডিয়া দিলে। এখন আমরা যেটা আশা করি যে তিনি রাজনৈতিক দলসমূহের সাথে, বিশেষ করে যারা জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব ছিল, সেই সব রাজনৈতিক দলের সাথে আলাপ করেন। তারা তাদের মনোভাব জানিয়ে দিতে পারেন, সরকার একটা রোডম্যাপ দিতে পারেন, এবং কী সংস্কার তারা করবেন সেটি তারা বলতে পারেন। তারা যদি সংবিধান সংশোধন করতে চান, সংবিধান সংশোধন অথরিটি তো এই সরকারের নাই, এটা পার্লামেন্ট করতে পারে নির্বাচনের পর। তো সেসব জানালে বা আমরা কি সংস্কার তারা চায় জানতে পারলে নির্বাচনের কালেও আমরা অংশগ্রহণের সময় সেই সব কথা আমাদের ইয়েতে ইনক্লুড করতে পারি। আমাদের যে রাজনৈতিক যে নির্বাচনের আগে আমরা যে জনগণের উদ্দেশ্যে যেসব পরিকল্পনার কথা বলি, সেগুলো আমরাও ইনক্লুড করতে পারি, বা আমাদেরও সংস্কার আমাদের মনে আছে, প্রস্তুতি নেওয়ার সময়টা হয়, সেগুলো কমন হয় কিনা। আমরা এখন মত বিনিময় চাই, জানতে চাই এই সরকার কি করবে, এবং তাহলে আমরা একটা আইডিয়া করতে পারবো যে তাদের সংস্কার করতে কতদিন লাগবে। এটা জানা তো দোষের কিছু না। আমরা তো লক্ষ্য তো একই, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তারা যদি মনে করেন না গণতন্ত্রের চাইতে অন্য কোনো বেটার সিস্টেম আছে, সেটাও বলুক, তাহলে আমরা দেখব। জামাত ইসলামের প্রসঙ্গে আবার আসি। আপনি বললেন যে এখন আপনারা জোটে আছেন, আপনাদের টানাপোড়েন আপাতত দৃষ্টিতে নেই, কিন্তু এখন যদি নির্বাচন হয়, জোটে থেকে নির্বাচন হওয়ার আপনারা করবেন কিনা, নাকি সেটা আসলে পরের পরিকল্পনা? আমরা তাদেরকে আহ্বান জানাবো, তো সেটা তো তাদের উপরে। তারা অতীতের মতো বিএনপির সাথে মিলে নির্বাচন করবেন কিনা, এবং বা তারা নিজেরাই আলাদাভাবে করবেন কিনা, সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপারে। তাদের সেই সিদ্ধান্তকে আমরা সম্মান করি,
এবং আমাদের লক্ষ্য যেহেতু এক, এতদিন তো বিএনপি জামাত একটা গালি ছিল, তো এখন সেই স্টিগমা থেকে তথাকথিত স্টিগমা থেকে যদি তারা মুক্ত হয়ে আলাদা করতে চান, দে আর মোস্ট ওয়েলকাম। অনেক ধন্যবাদ। রাজনীতির আলাপটা অনেক করেছি, কিন্তু আপনার প্রসঙ্গে আমরা আসলে আলাপ করতে চাই, তবে একটু বিরতির পর আমরা ফিরছি আবারও। অনেক ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকার জন্য সবাইকে আবারও স্বাগতম। রাজকাহনে আমরা আজকে বিশেষ অতিথি নিয়ে আছি। আজকে আমাদের সাথে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। অনেক ধন্যবাদ, আপনি আবারও আমাদের সাথে যুক্ত আছেন এতক্ষণ সময় ধরে। আমি একটু জানতে চাই, যে প্রসঙ্গ নিয়ে শেষ করেছিলাম জামাত ইসলামকে নিয়ে, সেটা নিয়েই করি, যে এই সরকার আসার পরে এক ধরনের একটা গোষ্ঠীর কাছে মনে হচ্ছে যে এখন একটা সময় এসছে যখন আমাদের ধর্মভিত্তিক রাজনীতিগুলি সম্প্রসারিত হওয়ার সুযোগ পাবে। কারণ আওয়ামী লীগের যেটা আদর্শিক বা তাদের কৌশলগত দিক ছিল, সেটি যেহেতু এখন নাই, তো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এখন আমরা অনেক অ্যাক্টিভিটি বা তাদের সক্রিয় অবস্থান দেখতে পাবো। আপনার কি সেটা মনে হয় কিনা? আমার সেটা মনে হয় না এই কারণে যে যদিও ভারতে হিন্দুত্ববাদী একটি সরকার জনপ্রিয় হয়েছে এবং দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে, তার বিপরীতে বাংলাদেশে মানুষ আরেকটা ধর্মভিত্তিক দল বেছে নেয় কিনা সেটা নিয়ে আমাদেরও দেখার আগ্রহ ছিল। কিন্তু যেহেতু গত 3টি নির্বাচনে কোনো নির্বাচনই হয়নি, সেই জন্য জনগণের মাইন্ডসেটটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে জামাত ইসলামী একটি আধুনিক রাজনৈতিক দল, আমরা যতটুকু বাইরে থেকে দেখি, তাদের দলের মধ্যে কিন্তু গণতন্ত্র আছে। তাদের প্রধান ব্যারিয়ার হলো ক্ষমতা যাওয়ার পক্ষে তাদের 71-এর ভূমিকা। 71-এর ভূমিকার কারণে, এই স্টিগমার কারণে জনগণ, বিশেষ করে ইয়াং জেনারেশন, তাদেরকে গ্রহণ করে না। এটা কাটিয়ে ওটা খুবই ডিফিকাল্ট। তারা নিশ্চয়ই চেষ্টা করুক, তারা চেষ্টা করুক। বাট গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন ক্ষমতা পরিবর্তিত হবে, জনগণ একবার এক দলকে দায়িত্ব দেবে, শত ফুল ফুটবে, এটা তো আমরাও আশা করি, যাতে তারা অংশগ্রহণ করুক। তবে আমার মনে হয় যে সুষ্ঠু নির্বাচন এলে বাংলাদেশের মানুষ কিন্তু, এটা কিন্তু পাকিস্তান না বা অন্য জায়গায় না, আমাদের দেশের মানুষের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা সব কিছু মিলিয়েই মানুষ একটা ভোট দিতে যায়। তো আমার মনে হয় যে জামাতে ইসলামী, তারা এতদিন নির্যাতিত ছিল, তাদের অনেক সাফার করতে হয়েছে। এখন তারা যদি গণতন্ত্রের মেইন স্ট্রিমে আসে, দেশের জন্য কল্যাণই হবে এবং তারা বিএনপির জন্য যে খুব একটা বড় চ্যালেঞ্জ হবে, এটা আমরা মনে করি না। তবে সবার জন্য অবারিত সুযোগ থাকা উচিত, যেমন মত প্রকাশের স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই। জনগণ এতদিন তো মত প্রকাশই করতে পারে নাই, এটাও আমরা সেটা আমরা দেখতে চাই যে জনগণের যাকে পছন্দ তাকে বেছে নিবে, সেই জায়গাটাই যে দলেরই হোক। হ্যাঁ, যে দলেরই হোক সেটা। আমি আপনাকে একটা ব্লেজার পরা অবস্থায় দেখছি, এটা ফিফা লেখা। আপনি খুবই দারুণ খেলোয়াড় ছিলেন, আমরা জানি। আপনি পাকিস্তানের ক্যাপ্টেন ছিলেন যদি ভুল না করে থাকি, এবং ফিফাতেও আপনার নিশ্চয়ই কোনো অবদান ছিল, নইলে আপনি ব্লেজার পরার কথা না। একটু আপনার এই কথাটা যদি ছোট্ট করে জানি, যে ফুটবলের আপনার অবস্থানটা আসলে আর এখনকার অবস্থানটা। আমি একেবারেই খেলা পাগল মানুষ। আমার প্রথম পছন্দ ছিল খেলা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মুক্তিযুদ্ধে আমার কমান্ডার ছিলেন, স্বাধীনতার ঘোষক, এদেশের মহান রাষ্ট্রপতি। তিনি 89 সালে 78 সালে আমাকে ডেকে পাঠিয়েছেন যে 1 বছরের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে, তোমার বাবা এমপি ছিলেন, তুমি ইলেকশন করো। আমি বললাম, স্যার আমি তো ফুটবল খেলি, পলিটিক্সে আমার কোনো আগ্রহই নেই। পলিটিক্সে আমার পিতা 3বার সংসদ সদস্য ছিলেন, কখনো দেখতেও যায়নি, যদিও তখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। খেলা নিয়ে পাগল ছিলাম, আমার ধ্যান জ্ঞান সব কিছুই খেলা। ফুটবল আমার প্রিয় খেলা। এই খেলায় আমি পাকিস্তান জাতীয় দলে 4 বছর ধরে খেলেছি। 70 সালে এই দলের অধিনায়ক ছিলাম ইরানে। এবং ফিফা পৃথিবীর সব দেশে একজন খেলোয়াড়কে বেছে নিয়েছে 20 শতাব্দীর সেরা খেলোয়াড় হিসাবে। সৌভাগ্যবশত বাংলাদেশে এই শতাব্দীর সেরা খেলোয়াড়ের পদকটি ফিফা অর্ডার অফ মেরিট আমাকেই তারা দিয়েছে, ফিফা ভাইস প্রেসিডেন্ট দিয়েছে। এবং আমি ফিফার কর্মকর্তা ছিলাম 10 বছর। সাউথ এশিয়ার থেকে, সার্ক অঞ্চল থেকে আমি একমাত্র ব্যক্তি যে ফিফা অর্গানাইজিং কমিটিতে ছিলাম। এই ব্লেজারটি 94 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে আমি ডিসিপ্লিন কমিটির সদস্য ছিলাম, সেই ব্লেজার পরে আছি। 20 বছর পর ব্লেজারটি পরলাম, বাংলাদেশে এটি পরা হয় না। তো আজকে আমাদের খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে এসেছি। আগামী নির্বাচনটিতেও আমরা একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি। যৌক্তিক সময় যেদিন তারা দেন, একটা যৌক্তিক সময় দিলে দেশের জনগণ কিন্তু ভোটে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছে। তারা এই নতুন প্রজন্ম এত বছর, গত 18 বছর ভোট দিতে পারেনি। সেই জন্য নির্বাচন হলে একটি উৎসব। গ্রামে গঞ্জে যারা শহরে এলিট, তারা নিজেরাও ভোট দেন না, নির্বাচন দেখতেও যান না।
ঢাকা শহরে খুব কম লোক ভোট দিতে যায় যারা এলিট বুদ্ধিজীবী। এখানে কি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জেনে রাখি শেষ মুহূর্তে, এটা কি আপনার মনে হয় কখনো যে আসলে আওয়ামী লীগের যে অবস্থা, আমি সেটা শুরুতে বলেছি যে একজন নেতাকেও আমরা খুঁজে পাচ্ছি না যে দাঁড়িয়ে বলবে যে আমার কোনো দুর্নীতি নাই, বা আমি একটা এত ঐতিহাসিক রাজনৈতিক দলের একটা অংশ, আমার কোনো অপরাধের জায়গা নাই, আমরা কাউকে খুঁজে পাচ্ছি না এখন। আপনার কি মনে হয় যে নির্বাচনটা আসলে যত দূরে যেতে থাকবে তত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনাটা বাড়তে থাকে? আমি ৩৬ বছর ধরে রাজনীতি করি, ৬টি পার্লামেন্টে আওয়ামী লীগের পাশাপাশি বসেছি। আওয়ামী লীগে অনেক ভালো লোক আছে, কিন্তু শেখ হাসিনার শাসন আমলে তাদেরকে নির্বাসনে পাঠানো হয়েছে। এই বিশেষ করে গত ১৬ বছরের শাসনটা ছিল পুলিশি শাসন। বাংলাদেশ ছিল একটি পুলিশি রাষ্ট্র। শেখ হাসিনা পুলিশের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন, তার দল আওয়ামী লীগের মাধ্যমে নয়। পুলিশরা খোলাখুলি বলতো যে তোমরা তো ভোটে আসো নাই, তোমাদেরকে আমরা এমপি বানিয়েছি, আমরা মন্ত্রী বানিয়েছি, সুতরাং আমরা এই রাষ্ট্র চালাবো। এবং পুলিশ কর্মকর্তাদের যে স্বেচ্ছাচারিতার দম্ভ, এই যে এত বড় চোর বেনজির, তার যে ক্ষমতায় থাকতে যে তার কি বডি ল্যাঙ্গুয়েজ, চাল চলন, সে তো নিজেকে আর্মি জেনারেলদের চেয়ে, চিফ অফ স্টাফের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে মনে করতো। র্যাব বাহিনী তো একটা ভয়ঙ্কর খুনি বাহিনী। শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে এই বাহিনী বহু মায়ের কোল খালি করেছে। তো সুতরাং যত দেরি হবে আওয়ামী লীগে ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আপনার একদম শেষ মুহূর্তে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এইটুকুই বলতে চাই যে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। ১৯৭১ সালে যশোর একটা বড় ক্যান্টনমেন্ট, সেখান থেকে আমি একাই বিদ্রোহ করেছি। আমার একটি স্বপ্ন ছিল যে বাঙালিদের স্বাধিকার অর্জন, এবং মুক্তিযুদ্ধের প্রথম থেকেই আমার অধীনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২০০ সৈনিক ছিল, কিন্তু ছাত্র ছিল ৫০০। এই ৭০০ সৈনিকের এই ব্যাটালিয়নের আমি কমান্ডার ছিলাম প্রথম ৪ মাস। একটি স্বপ্ন নিয়ে আমি এই ছাত্রদেরকে ভর্তি করেছিলাম আমার রেজিমেন্টে। এবং ৭১ সালে সাধারণ মানুষ যারা জীবনে একটা রাইফেল টাচ করে দেখেনি, তারা যে কি বীর বিক্রমে যুদ্ধ করেছে, দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে, সেটি দেখে আমি অভিভূত হয়েছি। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছি। সেই স্বপ্ন একটা স্বাধীন দেশ থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সেখানে সামাজিক ন্যায় বিচার থাকবে, এই স্বপ্ন এখনও দেখি। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। আশা করি এই সমৃদ্ধ দেশটি আমরা অতি শীঘ্রই স্থাপন করতে সক্ষম হব। অনেক ধন্যবাদ। আমরাও সেটা চাই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য রাজকাহনে।